থেকে যদি সেক্ষেত্রে সত্যি সত্যি বিদ্যুৎ আনতে হয় কিভাবে আনবে? হাতে করে নিয়ে আসবে বোধহয় কোনো একটা পন্থা দিয়ে, আমি তো জানি না। কারণ সায়েন্স বলে, বিজ্ঞান বলে বিদ্যুৎ তো এরকম কোনো একটা মাধ্যমে ট্রাভেল করবে, তাই না? সেটা ট্রাভেল করতে গেলে কোনো একটা টেরিটরির উপর দিয়ে ট্রাভেল করবে। এই কোনো একটা টেরিটরি যদি ভুটান থেকে বাংলাদেশে আসতে হয় সহজ পথে, অবভিয়াসলি তার মাঝখানে আমার ভারতবর্ষ রয়েছে, এবং সেই ভারতবর্ষের উপর দিয়ে যদি না ট্রাভেল করে তাহলে কিভাবে ট্রাভেল করাবে, ঘুরিয়ে পেঁচিয়ে হ্যান ত্যান করে, সেটা তাদের ব্যাপার। আমি তো সব থেকে, তুমি লজিস্টিক্সের কথা বলছিলে, ওটাকে ধরেই বলছি, আমার সব থেকে হাসি পাচ্ছে এটা ভেবে, ওয়্যারিং কস্টেই তো মানে মারাত্মক বেরিয়ে যাবে বিদ্যুতের থেকে ওয়্যারিং কস্ট। কিন্তু ওয়্যারিংটা করবে কোথা দিয়ে? আকাশপথে? জানি না, সেটা ইউনুস সাহেব জানেন। ইউনুস সাহেব যখন এই স্টেটমেন্ট, দেখুন আপনি নোবেল নিয়ে কথা বলছেন, আমরা যদিও প্রচুর প্রতিবেদনও পড়েছি, নোবেলের সাথে প্রচুর করাপশনে যুক্ত আছে, আমি সেই বিতর্কে যেতে চাইছি না। আশা করছি উনি একজন অথেন্টিক নোবেল লরিয়েট, তো সেখানে উনি নিশ্চয়ই জানেন। আমরা উনাকে ভাবছি উনি জানেন না, কিন্তু উনি জানেন। সেটা উনি কিভাবে জানেন বা কি করবেন সেটা উনি এবার করে দেখাক। উনি তো বলেছেন যে ভারতের টেরিটরির মধ্যে দিয়ে নিয়ে যাব, সেটা তো হচ্ছে না। তাহলে এবার উনি করে দেখান কি করে কম খরচও থাকবে, কি করে কনজামশনসও থাকবে, কি করে লজিস্টিক্স কস্টও নিচে রেখে বিজনেস করবে বাংলাদেশ। উনি বলছেন চীনের সঙ্গে ব্যবসা করবেন, যদি ভারত তার সীমা ব্যবহার করতে না দেয় তাহলে তো আকাশপথ ব্যবহার করতে হবে। শুধু আকাশপথ নয়, সমুদ্র পথও ব্যবহার করতে হবে, এবং সেটা তো ভারতের টেরিটরির বাইরে দিয়ে। ইট ইজ ইন্টারন্যাশনাল ওয়াটার লাইন। ইন্টারন্যাশনাল ওয়াটার লাইন চায়না ব্যবহার করতে পারেনি, যেটা উনার গুরুদেব তারা ব্যবহার করতে পারেনি প্রপারলি, উনি কি ব্যবহার করবেন? ইজ ইট ইজি? ভারতবর্ষের ওয়াটার লাইন আছে, ইন্টারন্যাশনাল ওয়াটার লাইন আছে, মাল্টিপল কান্ট্রি, মাল্টি ডাইমেনশনাল ওয়াটার লাইন আছে, সেখানে উনি চাইলেই করতে পারবেন। এটা কি মগের মুলুক? দেখো আমাদের মফস্বলে একটা কথা আছে, খুবই, যখন কেউ বড় বড় কথা বলে এই করব সেই করব, তখন একটা কথা বলে সবই কি জয়নগরের মোয়া? আমরা সেই একই কথা বলছি। মানে এটা কি জয়নগরের নয়, চিকেন নেক কি জয়নগরের মোয়া মনে হচ্ছে? যখন তখন টক করে তুললাম আর খেয়ে নিলাম, যেখানে সেখানে যা খুশি করলাম খেয়ে নিলাম। এই কথাগুলো শুনে কোথাও একটা মনে হচ্ছে যে মোহাম্মদ ইউনূসের বাণিজ্য সম্পর্কে, বা দেশ চালানো তো দূরের কথা, একটা ইন্ডাস্ট্রি চালাতে গেলে কিভাবে চালাতে হয় সেই রকম ন্যূনতম সেন্সটাও তার নেই। আমার কেন জানি না মনে হয়, আমি মানে আমার ওনাকে প্রেস কনফারেন্স অ্যাডভাইজার বলে বেশি মনে হয়, রাদার দ্যান মানে প্রপার ডিপ্লোম্যাটিক চেয়ার। কেন আমি বলছি, উনি, আমার বিশ্বাস ওনার আশেপাশে যে লোকগুলো আছে বা যারা বিউরোক্র্যাটস অফ বাংলাদেশ আছে, তারা যথেষ্ট কোয়ালিফাইড তাদের দেশ অনুযায়ী। তারা নিশ্চয়ই ওনাকে কোনো টিপ দেয়, তারা নিশ্চয়ই ওনাকে বলে এটা আপনি বলতে পারেন, আপনার আয়তায় আছে, এটা নেই। সেগুলো শোনেন বলে তো আমার মনে হয় না, ফার্স্ট কথা। আর যদি শোনেন তাহলে আই হ্যাভ এ ডাউট ইন বাংলাদেশ বিউরোক্রেসি। কারণ উনি যদি শোনার পরে এই ধরনের মন্তব্য করেন, এটা শিশু সুলভ বললেও মানে শিশুদের আঘাত করা হবে। এটা এমন একটা স্টেটমেন্ট যেটা কোনো মানেই দাঁড়ায় না। মানে ইউ কান্ট সে এভরিথিং অ্যান্ড এনিথিং ইন ডিপ্লোমেসি। ডিপ্লোমেসি ইজ এ ভেরি সিরিয়াস সাবজেক্ট। বাট উনি কি হীরক রাজার দেশের মতো কোনো দেশ চালাচ্ছেন? থ্যাঙ্কস টু হিম, মানে উনি যে কমিক ফ্যাক্টরটা ডিপ্লোমেসিতে দিয়েছে, আমি এত বছর ধরে এত কথা বলে ডিপ্লোমেসিতে এত হাসার সুযোগ পাইনি, যেটা গত 6-7 মাসে মোহাম্মদ ইউনূস আমাদের জন্য দিয়ে দিলেন। মানে এত শোতে আমি বারবার ভাবি যে খুব সিরিয়াসলি ব্যাপারটা নিয়ে আলোচনা করুন, কিন্তু হাসার একটা উনি খোরাক দিয়েই দেন সবসময়, মানে কন্টেন্টের কোনো অভাব নেই। উনি বলছেন, একটা স্টেটমেন্টে উনি বলেছেন যে মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই বেলটা নিয়ে উনি খুব গভীরভাবে ভাবনা চিন্তা করছেন। যে ভাবনা চিন্তা তো করতেই পারে, ভাবনা চিন্তায় তো কেউ বাধা দেয়নি, কিন্তু ভাবনা চিন্তার বিষয়টা কি? তার থেকেও বড় কথা আমার, উনি কি চিটাগং নিয়ে ততটা ভাবেন, সিলেট নিয়ে ততটা ভাবেন, ঢাকা নিয়ে ততটা ভাবেন? উনি কি একবারে ভেবে দেখেছেন ময়মনসিংহের কী অবস্থা? উনি কি ভেবে দেখেছেন চিটাগংয়ের ভিতরকার ইকোনমির কী অবস্থা? উনি কি ভেবে দেখেছেন বাকি সিলেট ডিস্ট্রিক্ট ও বর্ডার লাইন ডিস্ট্রিক্ট সেখানের কী অবস্থা? সেগুলো নিয়ে তো উনি ভাবেন না। সেগুলো নিয়ে ভাবার জন্যই তো ওনাকে অ্যাডভাইজারি চেয়ারে বসানো আছে। আরে ভারতবর্ষ নিয়ে ভাবার জন্যে ভারতবর্ষে একটা ইলেকটেড গভর্নমেন্ট আছে, যাকে ম্যান্ডেট দিয়ে দিল্লিতে বসানো আছে। হু আর ইউ? আপনাকে একটা নমিনেট করে বসিয়েছে, আপনি তো সেটাকে প্রপারলি একটা জাস্টিফাই করুন। আপনি তো বোঝান, বাংলাদেশের মানুষকে তো অপমান করছেন আপনি। বাংলাদেশের মানুষকে তো বোঝান যে শুধু জামাতকে বা জামাতের স্পন্সারদের স্যাটিসফাই করার জন্য আপনি ওই চেয়ারে বসে বসে বিবৃতি দেন না। আপনি বোঝান এখান থেকে টাকা ধার দেনা করে আনার প্ল্যান করছেন, সেটাই যে বাংলাদেশের ইকোনমিটাকে গাড্ডায় ফেলছেন। তার উপরে আপনি এমন প্ল্যান করছেন যেগুলো প্রচুর, যে কটা কোম্পানি সেখানে ছিল বাংলাদেশে, যে কটা গার্মেন্টস ফ্যাক্টরি ছিল সমস্ত ইন্ডিয়াতে শিফট করে গেছে, কিচ্ছু নেই। তার মধ্যে ভারতকে বারবার খুঁচিয়ে এবার ব্যবসার জন্য যে রাস্তাগুলো ছিল সবটা বন্ধ করে ফেললো। বাংলাদেশে ভারতের নিষেধাজ্ঞা এবার জারি। কিভাবে ইন্ডিয়ার বুদ্ধিতে চীন পাকিস্তানও ডুববে, কিভাবে কুপোকাত চীন এবং পাকিস্তান? আমি এই জায়গাটা একটু আলোচনায় দেখো,
ট্রেডের বেসিকটা একবার বোঝা উচিত। ট্রেডের বেসিকটা কিন্তু ট্রেড ইজ আ মাল্টি ডাইমেনশনাল অ্যাক্টিভিটি। ওয়েন সেটা ইন্টারন্যাশনাল লেভেলে হয় সেটা আরও মাল্টি ডাইমেনশনাল হয়। 3-4টে দেশের ইনভলভমেন্টে একটা এক্সপোর্ট ইম্পোর্ট বা লজিস্টিক্স টেকেন কেয়ার অফ। তো সেখানে আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশে যে জিনিসগুলোকে পাঠানো হতো বা অন্য দেশ ইম্পোর্ট করতো বা এক্সপোর্ট করে, এই গোটা অ্যাক্টিভিটিটার সাথে কস্ট এফেক্টিভিটি বলে একটা কথা আছে, ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি যদি একটা জিনিস 5 টাকায় তৈরি করি, সেই জিনিসটাকে আমি মার্কেটে তবেই 7 টাকা 8 টাকা 10 টাকায় বিক্রি করতে পারবো। যদি একটা জিনিসকে আমি মার্কেটে এতদিন ধরে 10 টাকায় বিক্রি করতাম, সেই জিনিসটাকে সাডেনলি যদি আমি মার্কেটে 25-30 টাকায় বিক্রি করতে যাই, কাস্টমার নেবে না। কারণ কাস্টমার বেস যদি এশিয়ান সাবকন্টিনেন্টে বলো ইজ চায়না অ্যান্ড ইন্ডিয়া। যদিও চায়নার কিন্তু নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, সেই ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো থেকে এবং কস্টিং অত্যন্ত কম এবং সেই জিনিসগুলোকে তারা কিন্তু নিজের দেশে ইউটিলাইজ করে নেয়। কিছু জিনিস আউটসোর্স করতেই পারে। ভারতবর্ষ কিন্তু আস্তে আস্তে সেলফ ডিপেন্ডেন্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করতে শুরু করে দিয়েছে। সুতরাং এমন একটা ডাইনামিক্স চেঞ্জ হচ্ছে যেখানে বড় বড় দেশরা সেলফ ডিপেন্ডেন্সিতে যাচ্ছে। তখন যদি যে দেশগুলো গ্রো করছে তাদের উপরে ভরসা করে, সেই দেশগুলোর প্রথমেই বোঝা উচিত যে আমাদের এমন একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে যাতে আমি কাজ পাই। দুটো দেশ থেকে কাজ পেলাম, সেটাকে আমরা লোয়ার কস্টে করব। সেই লোয়ার কস্টের মধ্যে যদি আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট বাড়িয়ে দিই, লজিস্টিক্স কস্ট বাড়িয়ে দিই, তাহলে অবভিয়াসলি রিটেলিং কস্ট বাড়বে। যখন রিটেলিং কস্ট বাড়বে, তার আগে ডিস্ট্রিবিউটারশিপ বাড়বে, সবই বাড়বে। আলটিমেটলি কি হবে, জিনিসটার দামটা বেড়ে যাবে। দামটা বেড়ে গেলে কি শুরু হয়ে যাবে? কনজিউমার রিফিউজাল শুরু হয়ে যাবে। কনজিউমার রিফিউজাল যদি শুরু হয়, তাহলে কি যে দেশগুলো তোমায় কাজ দিচ্ছে তারা কি তোমাকে কাজ দেবে না। তারা চাইবে ইজিয়ার নেটওয়ার্কে কাজ করতে। আর একটা জিনিস জানবে, ট্রেড কোনোদিন কনফ্লিক্ট জোনে হয় না। ট্রেড ডেভেলপমেন্ট তো ভুলেই যাও। সুতরাং বাংলাদেশ থেকে যে গার্মেন্টসের কথা তুমি এক্ষুনি বললে, যেটা চলে এসছে ভারতবর্ষে, বিভিন্ন গুজরাটে ফ্যাক্টরি হচ্ছে, মহারাষ্ট্রে হচ্ছে, অমুক তমুক, সেটা কেন? বিকজ দে ট্রাস্ট ইন্ডিয়া অ্যাজ আ টেরিটরি, দে ওয়ান্ট টু ওয়ার্ক দেয়ার। যেখানে একটা সুস্থির পরিস্থিতি থাকবে, সেখানে বিজনেস করতেও চাইবেন ব্যবসায়ীরা। কিন্তু বাংলাদেশের যে অশান্ত ছবি, যে বিভিন্ন সময় হয়তো ওয়ার্কারদের উপর ঝামেলা হলো, কিংবা যেখানে প্রোডাকশন হচ্ছে সেই কারখানা বা সেই জায়গাগুলোতে হয়তো কিছু একটা হয়ে গেল, যেভাবে ভাঙচুরের ঘটনা আমরা দেখেছি। তো এইরকম একটা বাতাবরণ যেখানে রয়েছে, সেখানে ব্যবসায়ীরা ব্যবসা করতেও যাবেন না, কেউ ইনভেস্টই করবে না। নোবডি ইনভেস্ট ইন ডাম্প। কিন্তু এর সঙ্গে পাকিস্তানের কোথায়, সেখানে পাকিস্তানের চাপটা কি হলো ভারতের প্রতি? দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো, বাংলাদেশ ইজ এ টুল। আমি বারবার বলেছি, বাংলাদেশের সাথে ডিপেন্ডেন্ট ডিপ্লোমেসির মধ্যে দিয়ে বহু দেশ আছে যারা চেষ্টা করেছিল ভারতকে এফেক্ট করার জন্য। আজকের ডেটে দাঁড়িয়ে যখন একটা ডাইনামিক্স কিন্তু চেঞ্জ হচ্ছে, সেই ডাইনামিক্সটা চেঞ্জ হওয়ার পিছনে ভীষণভাবে কারণ হচ্ছে ব্রিক্স, সেই ডাইনামিক্সটা চেঞ্জ হওয়ার পিছনে ভীষণভাবে কারণ হচ্ছে বিমস্টেক। এই কারণে যে ডিশিফটটা হচ্ছে, পাকিস্তান আস্তে আস্তে একটা জিনিস বুঝতে পারছে যে ভারতবর্ষের সাথে যে ট্রানজ্যাকশনাল পলিটিক্স